স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা। বিকাল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15ই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় 13ই মার্চের মধ্যে তার ওপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। 38টির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে 15টি রাজনৈতিক দল। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সহায়তায় 20 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এতে বাংলাদেশি মুদ্রায় 26,50,80,000 টাকা পাবেন আহতরা। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতায় মারাত্মকভাবে আহত 8,000 ব্যক্তিকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইইউ। বুধবার চালু হওয়া প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়িত হবে। জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক, মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এ অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন প্রয়োজন ততদিন এ প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছে। প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বাস্তবায়িত হবে। মানুষ মাত্রই সুখ পিয়াসী, কিন্তু সবাই কি সুখী হয়? আসলে সুখ খুবই আপেক্ষিক, যা এক একজনের কাছে এক এক রকম। কেউ প্রচুর ধন সম্পত্তির মধ্যে সুখ খুঁজতে চায়, কেউ আবার সুখ খুঁজে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে আত্মতৃপ্তির মধ্যে। প্রকৃত অর্থে সুখের সঙ্গে দুঃখের সম্পর্ক থাকলেও পৃথিবীর কেউ কেউ চিরসুখী নয়। আজ বিশ্ব সুখ দিবস। বিজন কুমার দাস খুঁজে বের করার চেষ্টা করেছেন কতটা সুখী বাংলাদেশের মানুষ। কোঠারের ছন্দময় শব্দের তালে দিন ভর চলে ঘাম ছড়ানো এমন শ্রম। সচ্ছলতা অধরা হলেও এক চিলতে হাসিতেই যেন ভাসে সুখের রং। করে আমরা কাজ করি করে বাসায় যাই, পরে নাই নাতে নাই ধরায় ধরে, এগুলোই হলো আমার সুখ, আনন্দ। সারাদিন পরিশ্রম করে রাখছি, বাসায় যাবো, একসঙ্গে ভাত না খাইলেও মনে করে ওটা শান্তি। সুখের অসুখ বলেও একটি কথা আছে, যারা ধন সম্পদ আর বিত্ত বৈভবকেই বিবেচনা করে সুখ। তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। আমি অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার বাইরে যে পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু ভীতি বা আমার মধ্যে একটা কষ্ট কাজ করে। এটা ছাড়া যদি আমি একদম নিতান্তই নিজস্ব কথা বলি তাহলে আমি খুশি। অসীম আকাশ আর মুক্ত বাতাসে কেউ করে সুখের সন্ধান, আবার খোলা জায়গায় গলা ছেড়ে গান গাওয়ার স্বাধীনতায় সুখ পায় কেউ। খোলা জায়গা আছে, গলা ছেড়ে গান করতে পারি, ভালো লাগে। মানুষ নেচারের কাছে গেলে শান্তি পায়। এবং কাঠবিড়ালি আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের কাছে তো আসলে কোনো স্বার্থ নাই, তাই অনেক সুখ পাওয়া যায়। সবাই তো সুখী হতে চায়। যাদের স্বামী, স্ত্রী, সন্তান, সংসার বা সমাজ বলতে কিছুই নেই, তাদের কাছে সুখের অনুভব কেমন? যখন আমি বাবা মা ফ্যামিলি ছেড়ে যখন হিজরাতের মধ্যে আসি, তখন আমার এই জীবনে আসলে সুখী। এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই, ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবেই মেনে নিয়েছি। প্রাণীপ্রেমী অন্তরা রায় আর তার বন্ধু শুভ শর্মা 8 বছর ধরে রাস্তাঘাটের অসুস্থ প্রাণীদের সেবা করে সুখ পান তারা। যে আমি ওকে সাহায্য করার মাধ্যমে আমার হ্যাপিনেসটা আমি পেতে পারি বা আমার জীবনে একটা মানে খুঁজে পেতে পারি। ঝিনাইদহের আলী হামজা 40 বছর ধরে বাঁশি বিক্রি করে চালান সংসার। বাঁশির সুরেই তার অন্তরে বাজে সুখ। এর মাঝে সুখ করে নিয়েছি, মনটা যাতে ফ্রেশ করার জন্য বাসিতে আছি। লাগামহীন নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা মানুষ যেন হারিয়ে ফেলেছে সুখ শান্তি। গরিব মানুষের কোনো সুখ নাই, গরিব মানুষ কখনো সুখে থাকতে পারে? এই ফুলের সাথে যেমন আছে ভালোবাসার সম্পর্ক, তেমনি ভালোবাসায় আছে সুখের স্পর্শ। যে সময়টা এখন প্রতিবাহিত হচ্ছে, আসলে এই সময়টা সুখে থাকা খুবই কষ্টের, তাও চেষ্টা করছি সুখে থাকার জন্য। সুখ জিনিসটা এক একজনের কাছে আসলে এক এক রকম। কি বলছেন যারা অল্পতে সন্তুষ্ট তারা বেশ সুখী, আবার বলছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তারাও নাকি অনেক সুখী হয়।
কিন্তু সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও এটা চিরন্তন সত্য যে সবাই কিন্তু সুখী হতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সেন্ট্রাল লন্ডন বিএনপি আয়োজিত সেহরি ও দোয়া মাহফিলে এ কথা জানান নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের অনুমতি পেলে বেগম জিয়া দেশে ফিরবেন। আর যুক্তরাজ্য শাখার সভাপতি MA মালিক জানান, ঈদের পরপরই দেশে ফিরতে পারেন দলটির চেয়ারপারসন। সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্যে বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা মাসুদুর রহমান। উনি ঈদের পরেই বাংলাদেশে যাবেন। আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন করে যে আমরা ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে আসতে পেরেছি এবং একসাথে আমরা ইনশাল্লাহ আমরা ঈদ করবো আপনারা সবাইকে নিয়ে। মানসিকভাবে উনি অত্যন্ত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন। হাজার কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করে বিপাকে চট্টগ্রামের ওয়াসা। গ্রাহক পর্যায়ে কিছুটা ধীর গতিতে সংযোগ বৃদ্ধির কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে কোনো সাড়াই পাচ্ছে না সংস্থাটি। ভান্ডালজুড়ি পানি শোধনাগার চালুর পর এমনই চিত্র দেখা যাচ্ছে। তবে ওয়াসার দাবি, শিগগিরই 4 উপজেলার 5 লাখের মতো বাসিন্দা এ প্রকল্প থেকে পানি পাবে। আওতায় আসবে চীনা ও কোরিয়ান অর্থনৈতিক অঞ্চলসহ 13টি শিল্প কারখানা। বোয়ালখালীতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার। বাংলাদেশ সরকার ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি নির্মাণ করে। লক্ষ্য ছিল এখান থেকে পানি সরবরাহ করা হবে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন আবাসিক এলাকা, সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, চীনা ও কোরিয়ান ইপিজেড সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে প্রকল্পটি চালুর পর প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছে না সংস্থাটি। এ পর্যন্ত 2 উপজেলায় 1500-র মতো আবাসিক সংযোগ দেয়া গেলেও শূন্যের কোঠায় বাণিজ্যিক সংযোগ। তাই এখন শূন্য হয়ে গ্রাহক খুঁজছে ওয়াসা। কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন শিল্প কারখানায় অভিযান চালিয়ে নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের কঠোর বার্তা দিচ্ছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে যেহেতু 4টা উপজেলাতে স্যালাইনিটি প্রবণতা আছে, ফলে গ্রাহকের সারা আমরা যেটা পেয়েছি, ঠিক আছে, আমরা গ্রাহক ক্রমান্বয়ে আমরা হয়তো 2-3 বছরের মধ্যে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। প্রকল্পের আওতায় নির্ধারিত উপজেলাগুলোতে ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধে নেওয়া হতে পারে কঠোর নীতিগত সিদ্ধান্ত। এক প্রকারের চ্যালেঞ্জ, কারণ যে কোনো মানুষ যখন অ্যাক্সেসিবিলিটি একটা পায় যে আমি তো ডিপ টিউবওয়েল করেই পানিটা পেয়ে যাচ্ছি, আমি কেন আবার কিনে পানিটা খাবো, এটা তার মধ্যে একটা হয়তো মানসিকতার বিষয়। সে যে ডিপ থেকে নিতেছে ওইটার মধ্যেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে হয়তো জানে না। তাহলে এই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেস যখন সেন্টিমেন্ট গ্রো করবে, তখন আস্তে আস্তে তার মানসিকতা পরিবর্তন হবে এবং ডাইভার্সন হবে। 6 কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার থেকে প্রাথমিকভাবে 80% বাণিজ্যিক এবং 20% আবাসিক গ্রাহককে পানি সরবরাহ করার পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হঠাৎ করেই রাজশাহীতে বেড়েছে অটোরিকশার চাপ। শহরের রাস্তায় নতুন করে যুক্ত হয়েছে শত শত 3 চাকার এই যান। তাতে নগরে বেড়েছে যানজট। অতিরিক্ত গাড়ির এই চাপ ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়াবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, তাই বাড়তি আয়ের আশায় গ্রামের অটোরিকশা চালকরাও চলে এসেছেন শহরে। রাজশাহী মহানগরীতে 14,000 রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি আছে, তবে চলছে 50,000-এর বেশি, যার কারণে নতুন চালকদের বাড়তি আয়ের পথ খুলেনি, বেড়েছে কেবল যানজট ও দুর্ভোগ। এখন মনে করেন আমাদের বাইরে বহু গাড়ি ঢুকে গেছে শহরের ভিতরে, এই জন্য আমাদের শহরের মানুষরা ভাড়াগুলো পাচ্ছে না। আমরা আসি 2 পয়সা ইনকামের লাগে, ছেলের পেটের ভাতের জন্য আসি, 2 পয়সা ইনকাম করলে খাইতে পাচ্ছি, না পারলে পাচ্ছি না। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। ঈদের আগে দুর্ভোগ কমাতে এসব যান নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। কঠিন সমস্যা, পারাপারের সমস্যা, ছেলে মেয়েদের নিয়ে যাতায়াতের সমস্যা। গ্রাম থেকে যে অটোগুলো আসছে সেগুলো এই শহরের শেষ মাথার দিকেই
তাদেরকে ঢুকতে দেওয়া ঠিক হবে না। ব্যাপার হচ্ছে সে ধান কাটতে কাটতে এসে অটো স্টাইরিং ধরছে, সে চুল কাটতে কাটতে এসে এখানে অটো স্টাইরিং ধরছে। অবৈধ এসব যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের মধ্যে এগুলো চলছে, যদিও সংখ্যাটা বাস্তবের সাথে একটু বেশি মনে হচ্ছে। আমরা সেই বেশি সংখ্যক যে অটোগুলো আছে তাদেরকে এই লাইসেন্স যাদের না আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে অবৈধ অটো আমাদের মূল শহর এলাকাতে না থাকে। মৌসুমী চালকদের শহরে আসতে নিরুৎসাহিত করার কথা জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। গাজা ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে আরও বলা হয়, এই সহিংসতা মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার, সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানায়। বাজেট হ্রাস ও অবসরকালীন অবস্থার উন্নতিসহ বেশ কিছু দাবিতে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েক হাজার পেনশনভোগী। তাদের সমর্থন জানান বেশ কয়েকটি ইউনিয়ন ও বেসামরিক সংস্থার প্রতিনিধিরা। সম্প্রতি অবসরে যাওয়া ব্যক্তিদের বাজেট হ্রাস সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা কমানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এরপর বিক্ষোভে ফেটে পড়েন পেনশনভোগীরা। পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে অবিলম্বে প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা। ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করতে গেলে এ সময় পুলিশি বাধায় বেশি দূর এগোতে পারেননি বিক্ষোভকারীরা। গেল সপ্তাহে বুয়েন্স আয়ার্সে একই ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সাংবাদিক সহ আহত হন অনেকেই। আটক করা হয় কয়েকশো মানুষকে। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। 2024 সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, ফলে নিষিদ্ধ হয় তার বল। এরপর নিয়ম অনুযায়ী অ্যাকশন সংশোধনের চেষ্টা চালান সাকিব। প্রথমে ইংল্যান্ডে ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নেন, তবে দুইবারই ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন সাকিব আল হাসান। ফলে সাকিবের বল করতে আর কোনো বাধা থাকল না।